আমি তোমাদের সংবিধানের দুটো চ্যাপ্টার আমি পড়িয়েছিলাম। একটা হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ছিল, আর একটুখানি মেকিং নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দুটো চ্যাপ্টারই আমি একটুখানি তোমাদের সঙ্গে রিভিশন করাবো। রিভিশন করিয়ে তারপরে আমি নতুন ক্লাসে ঢুকবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? আজকে আজকে মেন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, কারণ আমরা দুদিন কমপ্লিট করেছি দুটো টপিক। আচ্ছা, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বেসিক যেটুকুনি পড়ানো হয়েছে সে জায়গা থেকে বেসিক কিছু কোশ্চেন একটু আলোচনা করি, দেন তারপরে আমরা টপিকের ভিতরে ঢুকবো। ঠিক আছে? আচ্ছা দেখো, এই টপিকটা অলরেডি তোমাদেরকে পড়ানো হয়েছে, আশা করি নিশ্চয়ই পড়েছো। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো এখানে কি বলেছে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো? সব ক্লিয়ার? হ্যাঁ স্যার, একদম। ওকে ওকে, ভেরি গুড, এক্সিলেন্ট। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, অলরেডি তোমাদেরকে এটা পড়ানো হয়ে গেছে এই চ্যাপ্টার। আচ্ছা, প্রথম প্রশ্নতে কি হবে, কি উত্তর কি? প্রশ্নটা আগে বোঝো, খুব বেসিক প্রশ্ন এবং কম্পিটিটিভ এক্সামে বারবার আসে। আচ্ছা, 1773 সালে, হ্যাঁ বলো। হেস্টিংস। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলেছে 1773 অ্যাক্টের মাধ্যমে। আচ্ছা, রবার্ট ক্লাইভ প্রথম ছিলেন ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল। ওকে, ফার্স্ট হচ্ছে গভর্নর অফ বেঙ্গল। বেসিক কোশ্চেন মাথায় রাখবে। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর ওয়ারেন হেস্টিং। ক্লিয়ার? এখানে বেসিক জিনিস হচ্ছে ওয়ারেন হেস্টিং। নেক্সট, 73 অ্যাক্ট হচ্ছে ব্রিটিশ সরকার। আচ্ছা, একটা সেকেন্ড একটু ওয়েট করো তো। এই সমস্ত কিছু ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, লর্ড ওয়ারেন হেস্টিংই ছিলেন হচ্ছে আমাদের ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তাই না? নেক্সট, আচ্ছা, এই অ্যাক্টের মাধ্যমেই 1773 অ্যাক্টের মাধ্যমেই আমরা দেখেছিলাম কি হয়েছিল, সুপ্রিম কোর্ট খোলা হয়েছিল, তাই না? এবং সুপ্রিম কোর্টটা সবার প্রথম কোথায় খুলেছিল? দ্যাট ইজ কলকাতা। এবং প্রথম বিচারপতি কে ছিলেন? ফার্স্ট চিফ জাস্টিস। হ্যাঁ, স্যার এলিজা ইম্পে। সবাই একমত? ইয়েস, স্যার এলিজা এমপে। এবার একটা জিনিস দেখো, দেবে না তবু এই জায়গাটা একটু ক্লিয়ার করে রাখো। দেখো, সেই সময় রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে আমাদের ডেজিগনেশনটাকে চেঞ্জ করা হয়েছিল। ডেজিগনেশন কি করা হলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হলো। এবং প্রথম ওয়ারেন হেস্টিং ছিলেন। এবার ওয়ারেন হেস্টিং কে একাই দেশকে শাসন করতে পারবে? পারবে না। তাহলে এইবারে এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলের নিচে আর একটা পোস্ট ছিল, তার নাম ছিল হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল। ঠিক আছে, এই কথাটা এই জায়গাটা একটু মাইন্ডে রাখবে। এবং এই এক্সিকিউটিভ কাউন্সিলিং এ 4 জন মেম্বার ছিল, কিন্তু কোনো ভারতীয় ছিল না। প্রশ্ন হচ্ছে, এই এক্সিকিউটিভ কাউন্সিলিং এ ফার্স্ট ইন্ডিয়ান কে যিনি জয়েন করেছিলেন এবং সালটি কত? প্রশ্ন ক্লিয়ার? দেখো, এটা পড়ানো হয়েছে। হ্যাঁ বলো। দাদাভাই নওরোজি। আচ্ছা, দাদাভাই নওরোজি আমি লিখে রাখলাম। বাকিদের কি মনে হচ্ছে? দেখো, এটা একটু ভিতরের প্রশ্ন, সচরাচর দেয় না। দেখো, এই এক্সিকিউটিভ কাউন্সিলিং এ প্রথমবার, আমি তোমাকে হিন্ট দিচ্ছি, 1909। ঠিক আছে, মরলে মিন্টো রিফর্মের সময় কি করা হয়েছিল? সত্যেন্দ্র, মনে পড়ছে? 1909 যে রিফর্ম করা হলো, এখানে প্রথম এক্সিকিউটিভ কাউন্সিলিং এ এসপি সিনহা প্রথম ভারতীয়, ওনাকে জয়েন করানো হলো। ঠিক আছে, ক্লিয়ার? দেবে না? হ্যাঁ বলো। না না, কিছু না, ঠিক আছে। ঠিক আছে, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, তোমাদের যেটুকুনি পড়ানো হচ্ছে, নোট দেওয়া হচ্ছে, তোমরা কিন্তু নিজেরাও নোট তৈরি করবে। আমি যেটা দিচ্ছি সেখান থেকে না রেডি করলে কিন্তু হবে না। এখানে কি বলেছে? হুইচ অ্যাক্ট অ্যাবলিশড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি? ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাকে কোন অ্যাক্টের মাধ্যমে বন্ধ করা হলো? বি। বাকিরা? এখানে কি বলেছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। ঠিক আছে, নেক্সট। এবারে দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালু কবে হয়েছিল? একদমই বেসিক জিনিস। স্যার কোম্পানি তৈরি কবে হয়েছিল যদি বলি, তোমরা সবাই জানো, তোমরা বলবে যে স্যার 1600-তে কোম্পানিটা তৈরি হলো। ঠিক আছে, নেক্সট। এবারে যদি বলা হয় ভারতবর্ষের প্রথম ব্যক্তি কে, কোন ব্রিটিশার, প্রথম ব্রিটিশার কে যিনি এসেছিলেন, ফার্স্ট পার্সন, ওনাকে টর্চ দিয়ে, হ্যাঁ বলো। থমাস রো মনে হয়।
থমাস রো, তোমার অ্যান্সারটা লিখে রাখলাম। বাকি আর কেউ? যে প্রথম ব্যক্তিকে যিনি এসেছিলেন ভারতবর্ষে, কথা বলতে এসেছিলেন, তাই না? জানো অ্যান্সার, জানো? একটু ভুল হয়ে গেল। ওনার নাম হচ্ছে রাল্ফ ফিচ, তাই না? ওনার নাম হচ্ছে রাল্ফ ফিচ। উনি কবে এসেছিলেন? আকবরের সবাই এসেছিলেন 1585 সালে, তাই না? কিন্তু কোনো কিছু হয়নি আমরা জানি। এবং আমরা দেখছি যে কোম্পানিটা তৈরি হলো 1600-তে। এখানেও না একটা মজার ব্যাপার আছে, একটা গল্প আছে, শোনো। ভারতবর্ষের প্রথম ইউরোপিয়ান কে যারা বিজনেস করতে এসেছিল? ফার্স্ট ইউরোপ থেকে কারা এলো বলো? ইয়েস, ভারতবর্ষের প্রথম এসেছিল হচ্ছে পর্তুগিজ। সালটা কত? 1498। প্রশ্ন হচ্ছে এই 1498 সময় কে শাসনে ছিলেন? জাহাঙ্গীর। হ্যাঁ, না সরি, আরে লোদি বংশ হবে তখন তো। ইয়েস, দেখো এরকম প্রশ্ন দেয় না, কিন্তু জাস্ট কনসেপ্ট মানে মাথায় ভাবার জন্য, আর কিছু না। যাই হোক, এবারে দেখো পর্তুগিজরা যেই এলো, এবারে এক এক করে ইউরোপ থেকেও সবাই আসতে আরম্ভ করলো, এবং একটি কোম্পানিকে তৈরি করা হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দেওয়া হলো। কিন্তু ভারতবর্ষ তো ফ্যাক্টরি এখনো খোলেনি, তাই না? ভারতবর্ষ কিন্তু ফ্যাক্টরি খুললো না, কোম্পানিটা তৈরি হলো 1600-তে। এবং এরপরেই একজন এলেন, ওনার নাম হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স। ইনি হচ্ছেন সেকেন্ড পার্সন, ঠিক আছে? তারপরে হচ্ছে থমাস রো, এবং 1608-এ গিয়ে আমরা দেখছি প্রথম ফ্যাক্টরি খোলা হচ্ছে। ওকে, খুব ভালো কথা, ফ্যাক্টরি খুললো। এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি ভাবে বন্ধ হলো 1858-তে। এই 58-র অ্যাক্টে আর কি কি হয়েছিল অলরেডি পড়ানো হয়েছে, জাস্ট দুই একটা পয়েন্ট আমি তুলছি। এই অ্যাক্টের প্রথম যেটা তোমরা বলবে যে আমাদের ভাইস রয় পদটি এসছিল, তাই না? ভাইস রয়। এবং প্রথম ভাইস রয় কে ছিলেন? ফার্স্ট ভাইস রয় হচ্ছে আমরা জানি লর্ড ক্যানিং। ওকে, লর্ড ক্যানিং। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাক্টের মাধ্যমে বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টর বন্ধ করে দেওয়া হলো। ইন শর্ট, এটাকে আমরা বলছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ। এই দুটো বোর্ড কোন অ্যাক্টের মাধ্যমে চালু হয়েছিল? বলো। 73-এর রেগুলেটিং অ্যাক্টের মধ্যে মানে। ঠিক। এবারে দেখো, বাকি আর কেউ কিছু বলবে? এদের মেন কি কাজ ছিল আগে সেটা বুঝবে। আর কেউ কিছু বলবে? 73-টা নাহলে তার পরেরটাই হবে, ওই দুটোর মধ্যে একটা হবে। আচ্ছা, ঠিক আছে। দেখো 73, 1773 তুমি বললে, যেটা হচ্ছে ব্রিটিশদের প্রথম অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট। এবং এরপরেই যে ইম্পর্টেন্ট অ্যাক্ট আমি বলবো, দ্যাট ইজ পিটস ইন্ডিয়া অ্যাক্ট। মনে পড়ছে? 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এই অ্যাক্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুরকম করে ভেঙে দিয়েছিল, মানে তাদের পাওয়ারটাকে ডিভাইড করেছিল, ভেঙে যায়নি। তাদের পাওয়ার মানে কি? একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা দেখাশোনা করছিল কি? বিজনেস দেখাশোনা করছিল। আর একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন, মানে হচ্ছে ভারতবর্ষের শাসন ব্যবস্থাটা দেখাশোনা করছিল। তার জন্যই এই বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টরকে বসানো হয়েছিল। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা বলবো পিটসের অ্যাক্ট। ক্লিয়ার একদম? নেক্সট, পরের প্রশ্নটা করো দেখি, কি বলা হয়েছে নিচের। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং রিফর্মস ইন্ট্রোডিউস আস। হ্যাঁ বলো। মর্লেমিন্টো রিফর্ম দিয়ে, ঠিক আছে, মোটামুটি তোমরা পড়েছো। এবার আজকের টপিকে আমরা একটুখানি ঢুকি। আজকের টপিক হচ্ছে, দেখো, যে বিভিন্ন যে সোর্স, এবং তার আগে আমি একটুখানি 5 মিনিটে রিভিশন করিয়ে দিই, যেটা ওই মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনটা ছিল, সেই জায়গাটাকে আমি একটুখানি রিভিশন করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি তোমাকে বলি, আমাদের সংবিধানের এইখান থেকে দেখো, আমি আইডিয়াটা নিচ্ছি এই জায়গায়, মানে আইডিয়া না, আমি সালটা ধরেছি যে 1934। আচ্ছা, 1934-এর আগেও একটা সাল তোমাদের মাথায় রাখতে হবে যদি পরীক্ষায় আসে, সেটি হচ্ছে 1922। এটা মাথায় রাখবে, এটা খুব কম বইতে লেখা থাকে এবং এটা খুব কম আলোচনা হয়। প্রথমবারের জন্য মহাত্মা গান্ধীজি বলেছিলেন যে আমাদের গণপরিষদ, কিন্তু আইডিয়া নয়, ঠিক আছে, বা আমাদের একটি আলাদা কনস্টিটিউশনের ডিমান্ড প্রথমবার হাইলাইট করা হয়েছিল 1922। এবং তারপরেই নেহরু রিপোর্ট সাবমিট হয়।
নেহেরু রিপোর্ট 1928। ক্লিয়ার? নেক্সট। এবারে এরপর থেকে পরপর যে সাল এখানে উল্লেখ করা আমি আগের দিন বলেছিলাম, প্রথমেই মাথায় রাখবে 1934, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1934-এ প্রথমবার আমাদের গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আইডিয়া আমাদের সামনে আনেন মানবেন্দ্র নাথ রায়। ঠিক আছে, এবার এইখানে আর একটা প্রশ্ন আসবে, সেকেন্ড প্রশ্ন, যে তাহলে কংগ্রেস কবে ডিমান্ড করেছিল? কংগ্রেস সেই সময় মেজর পার্টি বা একজন ক্ষমতাশালী পার্টি যদি বলতে হয় তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাই না? এই কংগ্রেস অফিসিয়ালি ডিমান্ডটা করলো 1935। আচ্ছা, কংগ্রেস এমন একটা টপিক, সে তোমরা যাই এক্সাম দাও পরীক্ষায় 1 নাম্বার আসবে, তাই না? আসবেই আসবে। আমি দুটো মাত্র কোশ্চেন করছি, তোমরা জানো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট কে? রহিমতুল্লাহ সায়ান। ভেরি গুড অ্যান্সার। বাকি আর কেউ? তুমি বললে রাহিমতুল্লাহ সাহানি। বাকিরা? এটা কি ঠিক উত্তর হয়েছে? না। কেন স্যার? আমি প্রশ্ন করেছিলাম ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, 3 নাম্বার অধিবেশন, কংগ্রেসের প্রথম অধিবেশন সবাই জানো 1885, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন, উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন, সবাই তোমরা জানো। 1886, এরপরে 1887, কে? বদরুদ্দিন তাবজি, তাই না? হ্যাঁ, তুমি ভুল বলনি, রাহিমতুল্লাহ সাহানি উনি সেকেন্ড মুসলিম প্রেসিডেন্ট, তুমি ভুল বলনি। ঠিক আছে, একটু চেঞ্জ করে নেবে। এবারে কথা হচ্ছে যে রাহিমতুল্লাহ সাহানি কবে ছিলেন এবং ইম্পর্টেন্ট কেন? দেখো, তুমি বললে, তার জন্য আর একটা পয়েন্ট বেরিয়ে গেল। কেন ইম্পর্টেন্ট? কার কি মনে হচ্ছে? কারণ এই জায়গাটা কি হয়েছিল, এবং যাই হয়ে থাকুক, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা উনি কবে ছিলেন মাথায় রাখো, উনি কলকাতা অধিবেশনে ছিলেন। ওকে, 1896-এ ছিলেন। ক্লিয়ার? 1890 রাহিমতুল্লাহ সাহানি, মানে আমরা কি বলছি, বন্দে মাতারাম গিয়েছিলাম, তাই না? ইয়েস অর নো? মনে পড়ছে? কলকাতা অধিবেশন, বন্দে মাতারাম গিয়েছিলাম। ক্লিয়ার? তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই বন্দে মাতারাম আমরা কোথা থেকে নিয়েছি, কোন উপন্যাস থেকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দমঠ। ক্লিয়ার? আচ্ছা, এইবারে আমি অলরেডি এটা পড়িয়ে দিয়েছি, বন্দে মাতরমকে অ্যাজ আওয়ার অফিসিয়াল যে অ্যাডাপ্ট করলাম কবে, ন্যাশনাল সং হিসাবে কবে অ্যাডাপ্ট করলাম? when we adapt, মানে নিলাম, বলো। এটা কিন্তু আমি আগের দিন আমি পড়িয়েছি, যখন আমি বলেছি 1950। 1950 তো অবশ্যই, কিন্তু মানে তারিখটা বলতে হবে। তারিখটা আমি বলে দিচ্ছি, মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। 24 জানুয়ারি, 24শে জানুয়ারি 1950, এবং এর দুদিন পরেই 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকারী হলো। ঠিক আছে, নেক্সট। এবারে চলে আসবো, এবারে কংগ্রেস অফিসিয়াল ডিমান্ড করলো 1935-এ। ওকে, এবং যখন কংগ্রেস ডিমান্ড করলো, ব্রিটিশরা বলল যে ঠিক আছে, আমরা ভাবনা চিন্তা করি। ঠিক আছে, এবং তারপরে এক এক করে কি হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে। ঠিক আছে, এবার 1940 সালে আগস্ট অফার, যেখানে কি করা হলো, ক্রিপস মিশনকে ভারতবর্ষে পাঠানো হবে 1942 সালে, এবং এই ক্রিপস মিশনকে তখন মুসলিম লীগ আর একটা পার্টি সেই সময় রিজেক্ট করে দিল, মুসলিম লীগ। এবং তারপরে দেখছি আবার 1946-এ গণপরিষদকে তৈরি করলাম বাই ইলেকশনের মাধ্যমে। ঠিক আছে, এবারে এই জায়গাটা চাইলে তোমরা মাথায় রাখতে পারো, নইলে কোনো দরকার নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই এইখান থেকে। নেক্সট, এরপরে কোনটা তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে গণপরিষদের ডেট গুলো 110% এই জায়গায় 1 নাম্বার। গণপরিষদের ডেট গুলো তোমাকে এক এক করে মাথায় রাখতে হবে। স্যার কি কি মাথায় রাখবো? প্রথম হচ্ছে, দেখো, গণপরিষদ কবে প্রথম মিটিংটা করে, এই ডেটটা বহুবার এসছে, তোমরা সবাই জানো, তোমরা মাথায় রাখবে। তোমরা কি বলবে? বলবে হচ্ছে, বলো, 9th ডিসেম্বর। 9th ডিসেম্বর 1946-এ গণপরিষদের প্রথম মিটিংটা হলো, এবং এখানে পার্মানেন্ট প্রেসিডেন্ট নয়। দেখো আগের স্লাইডটাই দেখো, আমি তোমাদের বলেছিলাম যে পার্মানেন্ট প্রেসিডেন্ট কেউ ছিল না।
এখানে ছিল হচ্ছে টেম্পোরারি প্রেসিডেন্ট সচিদানন্দ সিনহা, এগুলো বলা হয়ে গেছে। এরপরে 11ই ডিসেম্বর এই ডেটটা মাথায় একদম গেঁথে ফেলো, যে প্রথমবার যে আমাদের প্রেসিডেন্ট সিলেক্ট করা হলো গণপরিষদের, ডক্টর রাজেন্দ্র প্রসাদজি। আচ্ছা, রাজেন্দ্র প্রসাদজির একটা নিউজ পেপার আমাকে কেউ বলতে পারবে? নিউজ পেপার বা ওনার একটা বিখ্যাত ম্যাগাজিন বেরোতো, বা জার্নাল বলতে পারি আমি, যেটা পরীক্ষায় আসে। কারোর মাইন্ডে আসছে? ইন্ডিয়া ডিভাইড, ঠিক আছে, মাথায় রাখবে। যাই হোক, এবং ভাইস প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে H.C. মুখার্জি। দুজনের নাম মাথায় রাখবে। এবারে 11 তারিখের পরে তোমরা যেটা মাথায় রাখবে, দ্যাট ইজ 13 ডিসেম্বর, পরীক্ষায় আসবেই আসবে। কেন মাথায় রাখবে? কারণ এই 13ই ডিসেম্বর জওহরলাল নেহরুজি কি করলেন? উনি অবজেক্টিভ রেজলিউশন নিয়ে এসেছিলেন। ঠিক আছে, এই অবধি বুঝলে? আচ্ছা, এই অবজেক্টিভ রেজলিউশনটা আবার কি? এই অবজেক্টিভ রেজলিউশনটাই পরে প্রস্তাবনা হয়েছিল আমাদের। এবং কবে প্রস্তাবনাকে অ্যাডপ্ট করলাম যদি আসে, বলবে 22শে জানুয়ারি 1947। এই অবধি ডেট তোমাকে মাথায় রাখতেই হবে। এরপরে ঘটনাটা কি হলো? এরপরে গণপরিষদ আমাদের জাতীয় পতাকাকে অ্যাডপ্ট করবে। ঠিক আছে, তোমাকে মাথায় রাখতে হবে ডেটটি, যেটি কম্পিটিটিভ এক্সামের জন্য দরকার। কে অ্যাডপ্ট করছে এগুলো সব? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ওকে, এবং জাতীয় পতাকা 22শে জুলাই 1947 অ্যাডপ্ট করা হলো, মানে গৃহীত করা হলো। এবং এই যে চেয়ারম্যান ওই ফ্ল্যাগ কমিটির, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মাথায় রাখবে। ক্লিয়ার? নেক্সট, এরপরে কি কি মাথায় রাখবে? এরপরে যেটা তোমাকে মাথায় রাখতে হবে, দ্যাট ইজ ড্রাফটিং, মানে খসড়া কমিটি। এই ডেটটাকে একদম মাথায় গেঁথে ফেলো, যে ড্রাফটিং কমিটি কবে এসেছিল। ওকে, আগস্ট 29, 1947। আচ্ছা, এর আগেও আমি বলেছি এই 29শে আগস্ট একটা দিবস পালন করা হয়। কি দিবস বলেছি এটা? যদি না মনে আসে বলবে, কিন্তু কথা বলতে হবে, আমি একা বকলে হবে না, বুঝছো না? 29শে যদি না, আগস্ট স্পোর্টস বলো। রাষ্ট্রীয় খেল দিবস। বাকিরা একমত? সংবিধান দিবস। সংবিধান দিবস, ঠিক আছে। Sports বাকিরা day. আর একমত? হ্যাঁ, জাতীয় ক্রীড়া দিবস। সত্যগ্রহ দিবস, এটা বললে তো, ঠিক আছে। যাই হোক, এবারে জাতীয় দেখো, ক্রীড়া দিবস। জাতীয় ক্রীড়া দিবস, ঠিক, একদম ঠিক। এইখানে মাথায় রাখবে 29শে আগস্ট হচ্ছে আমাদের স্পোর্টস ডে। এবারে স্পোর্টস ডে কেন পালন করা হয় সেটাও পরীক্ষা জিজ্ঞেস করবে। মাথায় রাখবে হকির জাদুঘর, কি নাম? মেজর ধ্যানচাঁদ। ধ্যানচাঁদের জন্য হকির জাদুঘর। এবং কেউ একজন বলল যে সংবিধান দিবস, খুব ভালো পয়েন্ট, অসুবিধা নেই, 1 নাম্বার পাবো আমরা, পরীক্ষায় জিজ্ঞেস করে, তার জন্য আমি তোমার কথাটা আমি এখানে লিখলাম। কনস্টিটিউশনাল ডে কবে পালন করা হয়? 26 মনে হয়। তোমার আওয়াজটা কেটে কেটে যাচ্ছে। 26শে জানুয়ারি। 26 না স্যার? আচ্ছা, 26শে নভেম্বর, তাই না? 26শে নভেম্বর 1949 কনস্টিটিউশনাল ডে, তাই না? 1949-এ শেষ হয়েছিল, তার জন্য আমরা বলি যে 26শে নভেম্বর। যাই হোক, কনস্টিটিউশনাল ডে ওটা। আচ্ছা, এবারে ড্রাফটিং কমিটি তৈরি হলো আগস্ট 29, 1947। চেয়ারম্যান ডক্টর B.R. আম্বেদকরজি। ঠিক আছে, ডক্টর B.R. আম্বেদকরজি এমন একজন ব্যক্তি, উনাকে নিয়ে পরীক্ষায় 1 নাম্বার আসবেই। আচ্ছা, এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, ডক্টর B.R. আম্বেদকরজি কোন ধারাকে হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে? 32। হৃদয় এবং আত্মা। 32. ইয়েস, বাকিরা সবাই একমত, হৃদয় এবং আত্মা, হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভেরি গুড, কোনো অসুবিধা নেই। আবার সংবিধানকে কে বলেছিলেন যে সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, বা কোনটাকে বলা হয় সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ডিডি বসু। না, ওই ঠাকুরদাস ভার্গব। ইয়েস, এক্সিলেন্ট। সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় প্রস্তাবনাকে, প্রিয়াম্বেলকে। ঠিক আছে,
প্রিয়াম্বেলকে, এবং বলেছিলেন ঠাকুরদাস ভার্গাবা। ঠিক আছে, বহুবার কম্পিটিটিভ এক্সামে এটি জিজ্ঞেস করে, মাথায় রাখবেন। আমি আরেকটা প্রশ্ন ডক্টর বি আর আম্বেদকরকে যে করতে চাই, উনি যে সত্যগ্রহটা করেছিলেন, সত্যগ্রহ, মহাদ মার্চ। বাকিরা মাহাদ মার্চ। ইয়েস, তোমার পড়া একটু মনে হচ্ছে অ্যাডভান্স, একটু যাই হোক, এগুলো কিন্তু খুব কমন প্রশ্ন, আর এরকম করেই পড়বে। একটা টপিক যখন তোমরা মাইন্ডে নেবে, ওই টপিকটা থেকে কি কি আসতে পারে। ভালো লাগলো, মাহাদ সত্যগ্রহ তুমি বললে। মাহাদটা হয়েছিল কবে, কেউ বলতে পারবে? 1927। 1927, ঠিক আছে। মাহাদ ইম্পর্টেন্ট কেন? মাহাদ এই কারণে ইম্পর্টেন্ট কেন আমি তুললাম, ওনার সত্যগ্রহ বলে তো ইম্পর্টেন্ট, তাছাড়া ওই মাহাদ একটা মহারাষ্ট্র জায়গা ছিল, মহারাষ্ট্র, ঠিক আছে। এইখানে সত্যগ্রহ উনি করছিলেন, এবং সেইখানে উনি মনুস্মৃতিকে পুড়িয়ে দিয়েছিলেন। মনুস্মৃতি, এই মনুস্মৃতি আবার কি? প্রথম ধর্মের বই ছিল না? হিন্দুদের আইন, হ্যাঁ হ্যাঁ, হিন্দুদের আইন গ্রন্থ আর কি। ইয়েস, ফার্স্ট ল বলা হতো, এবং মানু রচনা করেছিলেন। মনুস্মৃতিকে উনি মানেননি, এবং 1927 যখন মাহাদ সত্যগ্রহ, উনি এটাকে পুড়িয়ে দেন। খুব ভালো কথা। এরপরে উনি কি ধর্ম নিয়েছিলেন, কেউ বলতে পারবে? বৌদ্ধ। লাস্ট জীবনে উনি কি ধর্ম নিয়েছিলেন? বৌদ্ধ। কি? বৌদ্ধ। বুদ্ধ, একদম ঠিক, বুদ্ধিজম নিয়েছিলেন। যাই হোক, আমি যখন ওনার কথাগুলো তুলছিলাম, আমার মনে হলো দুই একটা বলে দিই। ড্রাফটিং কমিটিতে টোটাল 7 জন মেম্বার। 7 জনের নাম মাথায় রাখবে না, কারণ তোমাদের অনেক কিছু মাথায় রাখতে হবে। চেয়ারম্যান ডক্টর বি আর আম্বেদকরজি। কে এম মুন্সি অনেকবার জিজ্ঞেস করে, রাখতে পারো। গোপাল স্বামী আয়াঙ্গার, ওনার নামটা মাথায় রেখো, ব্যাস। 2-1 জন রেখো, ব্যাস। এইবারে আমাদের সংবিধানের সময়টা কত, একদম বেসিক জিনিস, কনফিউজড হবে না, পরীক্ষায় আসে। 2 বছর 11 মাস 18 দিন, ঠিক আছে। 2 years 11 month এবং 18 days। এটা হচ্ছে আমাদের সংবিধানের রচনার সময়। এটা সময়টা কতটা, মানে কোনখান থেকে কোনখানে। আমরা প্রথম মিটিং, এরকম একটা প্রশ্ন আছে যে ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যখনই ফার্স্ট মিটিং বলবে, কি বলবে? বলো, 1946 এর কত? 9th ডিসেম্বর, ঠিক আছে। লাস্ট মিটিং কবে? লাস্ট মিটিং মানে হচ্ছে তোমাকে যেতে হবে হচ্ছে 24শে জানুয়ারি 1950, ঠিক আছে। ক্লিয়ার? ব্যাস। এবারে দেখো টোটাল কতগুলো মিটিং হয়েছিল, মানে সেশন যদি বলতে হয় 11টা সেশন, মাথায় রাখবে। এইখানে যেটুকুনি ইনফরমেশন আছে একদম মাথায় ঢুকিয়ে নাও। সেটা কি? সেটা হচ্ছে যে অ্যাডপ্ট বহুবার আসে, এবং পরীক্ষার খাতায় অনেকে তোমরা কনফিউজড হয়ে যাও। অ্যাডপ্ট মানে সংবিধান রেডি, কিন্তু আমরা নিলাম না, ঠিক আছে। সেটা হচ্ছে রেডি মানে 26শে নভেম্বর 1949। গৃহীত কবে হলো? গৃহীত হয়েছিল ওই 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস আমরা পালন করি, আমি আর বলছি না এই জায়গাটা। ওকে, নেক্সট। যেদিনকে সংবিধান চালু হয়েছিল সেদিনকে কি কি ছিল আসে। একটি প্রস্তাবনা, সবাই জানো, এবং 395টি ধারা, এটি মাথায় রাখবে যে কতগুলো ধারা ছিল, এবং 8টি তপশিল বা শেডিউল ছিল। এখন কতগুলো? 12টা। 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 12টা, এখন হচ্ছে 12টা। ওকে, আর্টিকেল স্যার, প্রচুর। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার আপনি যে বলো। বলেছিলেন মুসলিম প্রেসিডেন্ট, আরেকবার বলবেন নামটা? কোনটা বলো তো? ওই যে ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট। ও আচ্ছা আচ্ছা, দেখো ওই জায়গাটা ওটা আসে, ওটা যে কোনো পরীক্ষা দেবে। আমি প্রশ্নটা করেছিলাম যে ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, ফার্স্ট মুসলিম হ্যাঁ, হ্যাঁ। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, বদরুদ্দিন ত্যাবজি। বদরুদ্দিন ত্যাবজি, অ্যাজ বাই প্রফেশন উনি ব্যারিস্টার ছিলেন। উনি 3 নম্বর সেশনের প্রেসিডেন্ট, 1887, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে এবং স্যার। হ্যাঁ, তারপরে সেকেন্ড প্রেসিডেন্ট হচ্ছে রাহিমতুল্লাহ সাহানি। রাহিমতুল্লাহ সাহানি, ঠিক আছে। উনি ছিলেন হচ্ছে হ্যাঁ, ধন্যবাদ 1896। স্যার। হ্যাঁ, আচ্ছা, যখন এই পয়েন্টটা তুললে আমার মাইন্ডে চড়াম করে আরেকটা পয়েন্ট চলে এলো। সেটা হচ্ছে যে খুব ভালো কথা, রাহিমতুল্লাহ সাহানিজি ছিলেন। আমরা বন্দে মাতরম গাইলাম। জনগণ মন আমরা কোন অধিবেশনে গিয়েছিলাম?
যে যেটা খুশি বলো। অমরাবতী সম্ভবত। অমরাবতী। বাকিরা? ঠিক আছে, তুমি যে বললে অ্যান্সার পেয়েছি অমরাবতী, চলো আমি লিখে দিলাম। বাকিরা যদি চ্যালেঞ্জ করতে চাও চ্যালেঞ্জ করতে বলো, কথা বলো, নাহলে ইন্টারাকশন হবে না তো। বাকিরা না স্যার, আর যদি না মনে পড়ে বলবে স্যার মনে পড়ছে না, অত চাপ নিতে পারছি না, মনে পড়ছে, এরকম বলে দেবে, কোনো চাপ নেই। না, তুমি একটা জিনিস স্যার মাথায় রাখবে, জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে কলকাতা অধিবেশন, ঠিক, একদম ঠিক, এটাই তো জিজ্ঞেস করছিলাম। একটা কথা মাথায় রাখবে, বন্দে মাতরম এবং জনগণ দুটোই কলকাতা, আর কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, গেল প্রবলেম। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের জনগণ মন যখন 1911-তে গাইলাম, কে ছিলেন? বহুবার জিজ্ঞেস করে, বহুবার। আমি নামটা বলে দিচ্ছি, বিশেন নারায়ণ ধর, BN ধর। ঠিক আছে, বহুবার জিজ্ঞেস করবে, মাথায় রাখবে। এবং বন্দে মাতরমও 24 জানুয়ারি 1950 জনগণ মন। এবার বলো তো এটা কি টাইটেলে পাবলিশড হয়েছিল? কোথায় পাবলিশড হয়েছিল? যখন বলেই ফেললাম, তত্ত্ববোধনী পত্রিকায়, না? ইয়েস। এবং টাইটেল কি ছিল? এই ভারত ভাগ্য বিধাতা। বাকি একমত? তোমার নাম কি? সুমন মাইতি। সুমন, গুড। সুমন ভালো ইন্টারঅ্যাক্ট করছো, আরো তোমরা অনেকেই করছো। সুমন যেটা বললো যে ভারত ভাগ্য বিধাতা, এটা কি ঠিক? ভারত ভাগ্য বিধাতা। বাকিরা? আরে চটপট বলো। না, এটা ঠিক নয়। কেন ঠিক নয়? ভাগ্য হবে না, ঠিক আছে, ভাগ্য হবে না, ভারত বিধাতা, এটা মাথায় রাখবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো পরের জায়গায় যাই। আচ্ছা, এবার গণপরিষদের যেটা বলছিলাম, লাস্ট সেশনটি অনেক সময় আসে। লাস্ট সেশন মানে হচ্ছে 24শে জানুয়ারি 1950। কি কি পেয়েছিলাম? এক হচ্ছে বন্দে মাতরম পেলাম, জনগণ মন পেলাম, আর একটা জিনিস পেয়েছিলাম, বলেছিলাম, দ্যাট ইজ সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? সুপ্রিম কোর্ট। এবং এই আফটার ইন্ডিপেন্ডেন্ট প্রথম চিফ জাস্টিসের নাম কি পরীক্ষায় আসে? কে? আচ্ছা, তার আগে একটু রেগুলেটিং অ্যাক্টে ঘুরে এসো। 1773 যে রেগুলেটিং অ্যাক্ট এলো, এবারে আমি দেখলাম এই অ্যাক্টের মাধ্যমে 1774-এ কলকাতাতে আমাদের সুপ্রিম কোর্ট খোলা হয়েছিল। সেই সময় একজন চিফ জাস্টিস ছিলেন, ঠিক আছে, একজন এলিজা এমপে ছিলেন, ওকে, এবং ওনার আন্ডারে আরো 3জন জাজেস ছিলেন। খুব ভালো কথা। এরকমই প্যাট চলতে থাকলো। এরপরে 1935-এর অ্যাক্ট, কি বলা হয় এই অ্যাক্টকে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ইয়েস, লাস্ট এটা। এই ভারত শাসন অ্যাক্টের দ্বারা 1935-এ আরেকটা কোর্ট খোলা হলো। আরেকটা মানে কি, এই কোর্টটাকে চেঞ্জ করা হলো, কলকাতায় ছিল, এবং তখন যে কোর্টটা খোলা হলো সেটাকে বলা হলো ফেডারেল কোর্ট। ঠিক আছে, কোথায় খুললাম? দিল্লিতে। দিল্লিতে। ঠিক আছে, এবং ফেডারেল কোর্ট 37-এ খুললো, 1937-এ। ক্লিয়ার? এবং প্রথম বিচারপতি ফেডারেল কোর্টের মৌরিস গয়ার। ওকে, এরপরেই এই ফেডারেল কোর্টটাই পরে আমরা দেখছি যে আমাদের সুপ্রিম কোর্ট। এবং এখানে হীরালাল যে কানাইয়া, মনে পড়ছে? হ্যাঁ। ব্যাস, তাহলে এরকম করে ইনফরমেশন গুলো মাইন্ডে রাখবে। ঠিক আছে, প্রজাতন্ত্র দিবস এগুলো জানো। আচ্ছা, এবারে কথা হচ্ছে 1930, পূর্ণ স্বরাজ রেজলিউশন কবে হয়েছিল সালটি? স্যার 1929 না? 1929, ভেরি গুড। কি নাম তোমার? ইজাজ আহমেদ, লাহোর অধিবেশনে। ইয়েস, ইজাজ, খুব ভালো। লাহোর অধিবেশন। প্রশ্ন হলো যে ডিক্লেয়ার করা হয়েছিল 1929-এ, এবং জওহরলাল নেহরুজি করলেন, এবং তার জন্য 26শে জানুয়ারি 1930 আমরা প্রথমবারের জন্য পতাকা উত্তোলন করলাম। প্রশ্ন হলো কোন নদীর ধারে? কোন নদী? রাবি। বাকিরা? রবি নদীর ধারে, ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন। নেক্সট, এবং পতাকা তো ছিল না ওই দিনকে, ওই 1930-এ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পারলাম না, বলো। পতাকা তোলা হয়েছিল না ওই দিনকে? হ্যাঁ, ওর জন্যই না না, পতাকা তো তোলা হয়েছিল,
কিন্তু পরীক্ষায় তোমাকে প্রশ্নটা জিজ্ঞেস করবে যে কোন নদীর তীরে হয়েছিল, ঠিক আছে? আমি সেটাই বললাম, রবি নদীর তীরে, মাথায় রাখবে। এবং এই দিনটাকে মনে রাখার জন্য আমাদের সংবিধান রেডি হয়ে যাওয়া সত্ত্বেও 26শে নভেম্বর 1949 রেডি হয়ে গেছিল, তবু আমরা স্যার এই দিনে- প্রথম পতাকাটা উত্তোলন হয়েছিল 1930-এ। হ্যাঁ, ঠিক আছে, রবি নদীর ধারে, এটা পরীক্ষার প্রশ্ন হ্যাঁ স্যার। দিয়েছে। এবারে হচ্ছে কার্যকারী ব্যাস হয়ে গেল। কার্যকারী মানে কেম ইনটু ফোর্স, যেটা 26শে জানুয়ারি 1950। গুড, এই জায়গাটা তোমাদের বলা হয়েছিল। আচ্ছা চলো একটা দুটো এমসিকিউ পটাশ একটু করে নাও, দেন তারপরে আবার যাচ্ছি। এটা সেমকে এমসিকিউ গুলো করাচ্ছিল। তো দেখো এটা ইতিহাসে, কিন্তু আমি তোমাদের এখনো পড়াইনি, আমি জাস্ট দেখছি তোমরা পারো কিনা। কি বলেছে জ্যোতিবা ফুলে প্রথম একটা স্যার। বাকিরা? জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে। স্যার জ্যোতিবা ফুলে। একদম। আচ্ছা এবারে আমাকে একটা কথা বলো, গুলামগিরি রচনা করেছিলেন হচ্ছে জ্যোতিবা ফুলে, এটা একদম কমন প্রশ্ন, সবাই তোমরা জানো। এবং ওনার একটি মুভমেন্ট ছিল, কি নাম? বা নারী organic- শিক্ষা। হ্যাঁ বলো বলো বলো। আর ওই ওনার স্ত্রী তো নারী শিক্ষার জন্য ইয়ে করেছেন, স্কুল একদম নারী শিক্ষার জন্য ছিলেন। আচ্ছা গুলামগিরি রচনা করলেন হচ্ছে জ্যোতিবা ফুলে, এবং মোস্ট প্রবাবলি সত্য সাধক সমাজ, ঠিক আছে? সত্য ঠিক, ঠিক। সত্য সাধক হ্যাঁ স্যার, সত্য শোধক হ্যাঁ, সমাজ। পরীক্ষা বহুবার আছে। কথা হচ্ছে রামমোহন রায়জিকে রাজা আখ্যা কে দিয়েছিলেন? প্রচুরবার বলি, দ্বিতীয় বাহাদুর শাহ। আকবর টু দিয়েছিলেন, তাই না? আকবর। হ্যাঁ আকবর টু। নেক্সট, রাজা রামমোহন রায়জি, আমরা দেখলাম যে ওনার যে ওই ব্রাহ্ম সভা উনি কবে প্রতিষ্ঠা করলেন? 28। 1900। বাকিরা একদম ঠিক। আচ্ছা সতীদাহ প্রথা কার আমলে বন্ধ হল? দেখো এগুলো হচ্ছে কমন রাজা প্রশ্ন। লর্ড উইলিয়াম বেন্টিংকো। Yes. উইলিয়াম বেন্টিং। হ্যাঁ একদম ঠিক, ভেরি গুড, এরকম ইন্টারাকশন করো, ভালো লাগবে। নেক্সট, পরের প্রশ্ন চট করে চলে এসো। আচ্ছা বলো কি বলেছে 1857 সালের বিদ্রোহের সময়? লর্ড ক্যানিং। ক্যানিং। লর্ড লর্ড ক্যানিং ক্যানিং। কি? একদম 100%, ভেরি গুড। নেক্সট, পরে চলে এসো, পরে আচ্ছা এটা 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 তো পারবে, যাই হোক এটা তোমাদের রিলেটেড নয় তো পারবে। কি এটা? সেবা। বাকি স্যার সি। বলছো কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি। সি। সেবা। সার্ভিসেস স্যার। সার্ভিস। সার্ভিসেস স্যার। ডি। আচ্ছা দেখো এটা বেসিক জিনিস, কম্পিটিটিভ এক্সামে এই জায়গাটা থেকে আসে। তিনটে সেক্টর থাকে, সবাই তোমরা জানো, 1 2 3, মোস্ট প্রবাবলি বলছি মোস্টলি তিনটে সেক্টর। কি কি? এক হচ্ছে প্রাইমারি, তাই না, প্রধান, এক হচ্ছে সেকেন্ডারি, এক হয় টার্সিয়ারি। টার্সিয়ারি কথাটা যেখানে শুনবে বা টার্সিয়ারি সেক্টর কি, সেটা হবে সার্ভিস, সার্ভিস প্রদান করা, ঠিক আছে? প্রাইমারি মানে প্রধান, মানে প্রথম। একটা এক্সাম্পল দিতে পারবে প্রাইমারির? কৃষি। কৃষি, ওই ইয়েটা হবে কৃষি হোক বা মাইনিং হোক বা ফিশিং, যে ফিশিং ইন্ডাস্ট্রি। হ্যাঁ কুটির শিল্প হবে স্যার। হ্যাঁ। আচ্ছা কুটির শিল্প সেকেন্ডারি দেশে। এর হ্যাঁ। সেকেন্ডারি কি বলো? সেকেন্ডারি ইন্ডাস্ট্রিজ। ইন্ডাস্ট্রি। আচ্ছা চলো আর একটা প্রশ্ন করি। আচ্ছা বলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে? উইলিয়াম জোনস। উইলিয়াম জোন্স। উইলিয়াম জোনস। উইলিয়াম জোনস। 1784-তে। 1784। এই সময় আমাদের গভর্নর কে? ভাবো 1784 মানে কে হতে পারে? আসতে পারে এরকম করে ঘুরিয়ে, কোন গভর্নরের সময় এশিয়াটিক সোসাইটি হয়েছিল, এরকম করেও ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা এখানে কিছু ছোট ছোট ইনফরমেশন আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর যেটা হেনরি ওয়েভেল ডেরোজিওর, ওনার ব্যাপারে একটু দেখে নিও, যেটা হচ্ছে ওই কি বলা হয়, ইয়ং বেঙ্গল মুভমেন্ট, ঠিক আছে? অনেক সময় আসে, একটু দেখে নিও। নেক্সট। হ্যাঁ কিন্তু শুনতে পাচ্ছি না।
নববঙ্গ আন্দোলন ওই যে বিরোধীও বললেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ, দেখো যেটা বলছিলাম তোমাদের সঙ্গে, যেটাই আলোচনা করছিলাম, দেখো সেই প্রশ্নটা, প্রথম মুসলিম প্রেসিডেন্ট কি নাম? বদরুদ্দিন তায়েবজি। আচ্ছা, এইবারে ধরো তোমাকে প্রশ্ন দিল যে সব থেকে কনিষ্ঠ প্রেসিডেন্ট কে? মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট। ঠিক না না, ঠিক ঠিক, কোনো অসুবিধা হয়। এবারে বলো ইয়ংগেস্ট এর সঙ্গে যে লংগেস্ট জুড়ে দেয়। লংগেস্ট হলেও স্যার ওটাই হবে, 6 বার ছিলেন। ঠিক। আচ্ছা, আফটার ইন্ডিপেন্ডেন্ট আবুল কালাম আজাদ জি কোন মিনিস্টার পদে ছিলেন? শিক্ষামন্ত্রী, এডুকেশন মিনিস্টার। এডুকেশন মিনিস্টার। এডুকেশন কোন বিষয়ে পড়ে ভারতের সংবিধানে? কারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট। concurrent list ইয়েস, এরকম ভাবে না ম্যাচ করে করে পড়বে, দেখবে আরো মাথায় আসবে। ঠিক আছে, চলো যেখানে ছিলাম সেখানে চলে যাই। আচ্ছা, এবারে কথা হলো, আমাদের সংবিধান হচ্ছে বরোড কনস্টিটিউশন, তাই না? আমরা ম্যাক্সিমাম জিনিস হচ্ছে ভালো ভালো জিনিসগুলো একটা জায়গায় এনে বরোড করেছি। ক্লিয়ার? আচ্ছা, তার জন্য বলা হয় বরোড কনস্টিটিউশন, এবং বেশিরভাগ 1935 থেকেই নিয়েছে। কিন্তু এবারে আমরা সব পড়বো না, ঠিক আছে? যেগুলো মেন মেন জিনিস সেগুলোই শুধু পড়বো। দেখো যেগুলো পড়বো, যেরকম হচ্ছে ব্রিটেন থেকে আমরা কি কি নিয়েছি, তুমি চাইলে মাথায় রাখতে পারো, না হলে কোনো দরকার নেই। ঠিক আছে? হ্যাঁ বলো। আচ্ছা, একটা প্রশ্ন দেখবে খুব আসে, আমি একটুখানি বলে দিই এই চ্যাপ্টার থেকে কি বেশি প্রশ্নটা আসে, দেন আমি বলছি। যেরকম হচ্ছে তোমাকে একটা প্রশ্ন দেখবে কম্পিটিটিভে খুব আসে, যেরকম হচ্ছে এমার্জেন্সি ব্যবস্থা, এমার্জেন্সি। ঠিক আছে, এই একটা ইম্পর্টেন্ট। নেক্সট তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইট, এগুলো আসে। ঠিক আছে, যেরকম হচ্ছে ইউএস থেকে মৌলিক অধিকার, অধিকার মানে কি? রাইট, তাই না? ফান্ডামেন্টাল রাইট। আচ্ছা, আর একটা হয় হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। আচ্ছা, ডিউটি কি আমাদের সংবিধানে ছিল? না, পরে এসছে। ডিউটি মানে কর্তব্য। আচ্ছা, পরে কোন জিনিস আসে? পরে কোনো জিনিস এলেই তাকে অ্যামেন্ডমেন্ট বলবো সংবিধানের ভাষায়, তাই না? অ্যামেন্ডমেন্ট করে এসছে। অ্যামেন্ডমেন্ট কথাটার অর্থ মানে কি? চেঞ্জ করে এসছে, চেঞ্জ। আচ্ছা, কথা হলো, কারণ আমি কম্পিটিটিভ এক্সাম পড়ছি, ওরকমই ভাববো, এই কবে ঢুকেছে ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের কনস্টিটিউশনে? কবে ঢুকেছে? কত নাম্বার অ্যামেন্ডমেন্টে? 42তম সংবিধান সংশোধন। 42nd অপশনে থাকবে বা 44th, এই দুটোই তোমাদের কনফিউশনের জন্য এনা, বাকি হবে না। কারণ বেসিক তো, তুমি তো এর আগে গ্রুপ সি দিয়েছো, ডি দিয়েছো। হ্যাঁ, 42তম। 42তম, 44th, এই 42nd, দ্যাট ইজ দ্য মিনি। আচ্ছা, 44টা ইম্পর্টেন্ট একটাই কারণে, কেন? 11তম মৌলিক কর্তব্যটা ওখানে অ্যাড করা হয়েছিল। আচ্ছা, এবারে চলে এসো, এটা মাথায় রাখবে, মৌলিক অধিকার, এবং যেটা হচ্ছে প্রস্তাবনার ধারণা। প্রস্তাবনা মানে হচ্ছে প্রিয়াম্বেল। প্রিয়াম্বেলকে আমরা অ্যামেন্ড করেছি 42nd-এ। বেসিক কয়েকটা মাথায় রাখবে, সব মাথায় রাখবে না। আয়ারল্যান্ড থেকে কি কি নিলাম, যেরকম হচ্ছে ওই বিভিন্ন যে রাষ্ট্রপতি নির্বাচন বলো, একটা দুটো পয়েন্ট মাথায় রাখবে। আচ্ছা, আমাদের যে ইলেকশন, এই ভোট তো, তাই না? আমাদের যে ভোট এবং রাষ্ট্রপতির ভোট কিন্তু আলাদা। সেটা যখন আমি রাষ্ট্রপতি পড়াবো, আমি জাস্ট গল্পটা একটু বলে দেবো। রাষ্ট্রপতির ভোট কিন্তু ইলেকটোরাল কলেজ বলা হয়, ওটা আলাদা, ওটা আলাদা জিনিস, ওটা কনসেপ্ট আলাদা। আচ্ছা, কানাডা থেকে কি নিয়েছি? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, আমাদের দু ধরনের গভর্নমেন্ট, মানে বাই ক্যামেরাল, তাই না? বাই ক্যামেরাল গভর্নমেন্ট। আর একটু ভেঙে বলি, ইজি ভাবে বলি, বাই কথাটা আমরা কোথায় পেয়েছিলাম? এই শব্দটি আমরা পেয়েছিলাম যখন হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়ি। আমাদের 1919-এর অ্যাক্টে এসেছিল, সরি 1919-এর অ্যাক্টে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে, যে দুটো কক্ষ থাকবে,
তাই না? দুটো কক্ষ মানে কি, একটা লোয়ার হাউস একটা আপার হাউস আমরা দেখেছিলাম। এবং আমাদের ভারতবর্ষে আমরা দু ধরনের গভর্নমেন্ট, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা প্রতিটা রাজ্যে রাজ্য গভর্নমেন্ট, কিন্তু ক্ষমতা বেশি কিন্তু সেন্ট্রালের হাতে। এই যে কনসেপ্টটা, এটা আমরা কানাডা থেকে নিয়েছি। ঠিক আছে, রাজ্যপালের নিয়োগ। আচ্ছা, রাজ্যপাল কত নাম্বার ধারায়? জাস্ট এমনি মাইন্ডে এলো বললাম, না মাথায় এলে ছেড়ে দাও। এখন তো পড়ছি না, এখন লাগবে 153, যাই হোক কথার কথা বলছি। এরপরে চলে এসো অস্ট্রেলিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কনকারেন্ট লিস্ট। এটা বহুবার জিজ্ঞেস করে, মানে কি কেন্দ্র এবং রাজ্য উভয় যেখানে থাকবে। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। এরপরে চলে এসো হচ্ছে রাশিয়া, ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। কি করলাম? মৌলিক কর্তব্য। ঠিক আছে, যেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনে আমরা নিয়ে এলাম। ওকে, নেক্সট। এরপর জার্মানি, জার্মানি থেকে কি করলাম আমরা? নিলাম হচ্ছে আমাদের এমার্জেন্সিটা, প্রচুর বার এসছে, মাথায় রাখবে। আচ্ছা, এরপরে এখানে কোনো চিট তোমাদের মাথায় রাখতে হবে না। এরপরে আমি কিছু বৈশিষ্ট্য বলছি। একটা জিনিস এই জায়গাটা থেকে প্রশ্ন আসে, যেদিনকে আমার সংবিধান চালু হয় সেই দিন এই জিনিসগুলো আমাদের মধ্যে ছিল। ঠিক আছে, পার্টটা মাথায় রাখবে, কনফিউজ পার্ট মানে চ্যাপ্টার, 22টা চ্যাপ্টারে বিভক্ত ছিল, 395টা আর্টিকেল আগেই বলেছি, মাথায় রাখবে। 8টা শিডিউল ছিল। এটা না, এই ডেটাটা নেবে না, এটা অনেক পুরনো, এটা চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক বেশি বেড়ে গেছে। ঠিক আছে, এখন পার্ট কতগুলো আছে এটা পরীক্ষায় জিজ্ঞেস করবে, মানে সংবিধানের মধ্যে কতগুলো চ্যাপ্টার, পার্ট মানে চ্যাপ্টার, কতগুলো চ্যাপ্টার আমরা বলবো 25টা চ্যাপ্টার। যেরকম ফর এক্সাম্পল একটা পরীক্ষা খুব আসে, যেরকম হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট, অধিকার, এটি কত নাম্বার পার্টে আছে? পার্ট সৌরভ, বাকিরা আছো ক্লাসে কেউ? ফান্ডামেন্টাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্রিতেই আছে। পার্ট 3, তাই না? মাথায় রাখবে। আচ্ছা, এখন তপশিল 12টা আছে। এখানে দেখো একটা পয়েন্ট আছে, বিশ্বের দীর্ঘতম, মানে সংবিধান হচ্ছে সব থেকে লংগেস্ট, এবং রিটেন কনস্টিটিউশন। আমি আগের দিনও এই পয়েন্টটা বলেছিলাম, রিটেন কে রচনা করে, মানে কে রচনা না, কে লিখেছে, তো ওনার নাম মাথায় রাখবে, প্রেম বিহারী নরেন রাইজদা। তো এত স্টাইল মাথায় রাখতে হবে না, কি ফ্রন্ট ছিল বা সব। ক্যালিগ্রাফারের নাম কি? প্রেম বিহারী নরেন রাইজদা। এবং যত যে ভিতরে আর্ট ফর্ম গুলো, আর্ট ফর্ম মানে হচ্ছে ডিজাইন, দেখবে মৌলিক অধিকারের উপরেও দেখবে ডিজাইন থাকে চ্যাপ্টারটার উপরে, বা প্রস্তাবনার সাইডেও দেখবে ডিজাইন, বা যত আর্ট ফর্ম সেগুলো করেছিলেন কে? নন্দলাল বোস। এই দুজন ব্যক্তির নাম মাথায় রাখবে। আচ্ছা, আমাদের সংবিধানের যদি নেচার বলতে হয় তাহলে কি? তাহলে আমাদের সংবিধান হচ্ছে ফ্লেক্সিবল এবং রিজিড, দুটোই হয়। এবারে এই কথাগুলোর মানেটা কি? পার্টলি ফ্লেক্সিবল, পার্টলি রিজিড। আমি খুব সিম্পল ভাবে তোমাদের একটা জিনিস বোঝাই। ফ্লেক্সিবল মানে ধরো আমি ধরো আমি তোমাকে বললাম যে আজকে ক্লাস নেব না, ব্যাস হয়ে গেল। আমি তোমাদের মধ্যে 3জন আছে, 3জন স্টুডেন্ট আছো, 3জনের কাছে আমি তোমরা একজন হ্যাঁ বললেই আমি আর ক্লাস নিলাম না, ব্যাস ঠিক আছে। মানে ব্যাপারটা খুব সহজ হয়ে গেল। এবার রিজিড মানে কি? যে মিনিমাম আমাকে 2জন চাই, কথার কথা আমি তোমাদের বলছি। তো অনেক ক্ষেত্রে আমাদের সংবিধানের অ্যামেন্ড হয়ে যায় খুব ইজিলি, যেটাকে সিম্পল মেজরিটি বলে, এবং অনেক ক্ষেত্রে সেটাকে অ্যামেন্ড করতে গেলে একটুখানি ভোট বেশি লাগে, বা স্পেশাল মেজরিটি। আমাদের এখন এগুলোর ভিতরে ঢোকার দরকার নেই, বলে আলাদা চ্যাপ্টারে থাকবে, সেগুলো তোমরা যখন হবে তখন মাথায় রাখবে। এছাড়া হচ্ছে অ্যামেন্ডমেন্ট, কথাটা বারবার বলছি, অ্যামেন্ডমেন্ট কথার মানে হচ্ছে চেঞ্জ। আগেও বললাম, এটি কত নাম্বার ধারাতে উল্লেখ আছে? 368 নাম্বার ধারা। তার মানে আমরা এটুকুনি বুঝলাম যে পার্টলি ফ্লেক্সিবল, পার্টলি রিজিড আমাদের সংবিধান। ঠিক আছে, নেক্সট। এক সেকেন্ড দাঁড়াও।
দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মৌলিক অধিকার চ্যাপ্টার নয়, বৈশিষ্ট্যর মধ্যে পড়ে। ঠিক আছে, আমাদের সংবিধান আমাদের কিছু অধিকার দেয়, রাইট, সরি, কিছু রাইট আমাদের দিয়েছে। ঠিক আছে, এবারে এই রাইট গুলো, প্রথম কথা হচ্ছে কত নাম্বার পার্টে রয়েছে এবং কত নাম্বার ধারাতে উল্লেখ আছে। তাহলে বলবে যে চ্যাপ্টার নাম্বার 3 মানে পার্ট নাম্বার 3, 12 থেকে 35। অ্যাকচুয়ালি যখন আমাদের প্রথমের দিকে কতগুলো রাইট ছিল? 7 7টা রাইট ছিল। ঠিক আছে, আমাদের 7টা রাইট আমাদের দিয়েছে, কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট আমাদের কাছে 6টা রাইট আছে। তাহলে একটা কি হয়েছে, একটাকে আমরা অ্যামেন্ড করে দিয়েছি, মানে রিমুভ করে দিয়েছি। এবং এই জায়গাটাতে একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ধারাটাকে রিমুভ করেছি। রাইট টু প্রপার্টি, সম্পত্তি কত নাম্বার ধারায় ছিল? এটা ছিল হচ্ছে 31 নাম্বার ধারায়। ঠিক আছে, কত নাম্বার সংবিধান সংশোধনে করিয়েছি? দ্যাট ইজ 44। এটাও কিন্তু পরীক্ষায় আসে, এবং এটি একটা লিগ্যাল রাইটে পরিণত হয়েছে, যেটা ধারা কত? ঠিক আছে, 300 আছে, হ্যাঁ 300A। নেক্সট, এবারে হচ্ছে কিছু নির্দেশমূলক নীতি আছে। দেখো এগুলো কিন্তু আমি চ্যাপ্টার পড়াচ্ছি না, জাস্ট ফিচার্স পড়াচ্ছি। ও তার আগে আর একটা জিনিস বলি, মৌলিক অধিকার, ধরো তুমি কোনো অধিকার পাচ্ছ, এই যে গভর্নমেন্ট সার্ভিস দিচ্ছ বা তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো, এটাও তো একটা অধিকার তোমার, নাকি? গভর্নমেন্ট সার্ভিস অধিকার কি অধিকার নয়? অধিকার। অধিকার স্যার। অধিকার। তাহলে এটা কোন নাম্বার ধারাতে বলবো আমি যে আমার 16 হ্যাঁ 16? সমতার হ্যাঁ, অধিকারের স্যার, মধ্যে 16 স্যার। একদম ঠিক, রাইট টু ইকুয়ালিটির মধ্যে। কিন্তু কত নাম্বার? অপশন দিয়ে রাখলো 16 15, নাম্বার। 16 নাম্বার। 16 নাম্বার। ঠিক, ভেরি গুড। আচ্ছা 15 নাম্বারে কি? 15, 16, 17, এই তিনটে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 17 হচ্ছে আনটাচেবিলিটি, যেটা অস্পর্শকরণ। বাহ, আর তো 15টা 15টা হচ্ছে হচ্ছে স্যার উপাধি, মানে টাইটেল গ্রহণ করা যাবে না। না তুমি ঠিক বলেছো। আচ্ছা ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন। ইয়েস, ভেদাভেদ করা যাবে না। কোন কোন গ্রাউন্ডে? সেক্স, কালার, ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ। ইয়েস, ভেরি গুড। আর তুমি যেটা বললে যে টাইটেল রাখা যাবে না, সেটা হচ্ছে 18 নাম্বার। ইয়েস, ভেরি গুড, আসে পরীক্ষায় আসে। নেক্সট, এবারে দেখো কিছু নির্দেশমূলক নীতি। আমি কি পড়বো এই জায়গাটা থেকে? এটা কেন রাখা হয়েছে? এটা আমাদের আচ্ছা, সংবিধানে স্টেট কথাটা যেই যেই জায়গায় পাবে, স্টেট মানে রাজ্য নয়, স্টেট মানে হচ্ছে আমাদের পুরো ভারতবর্ষকেই বোঝানো হয়। ঠিক আছে, যাই হোক, এটা বেসিক জিনিস, আমাদের ভালোর জন্য রাখা হয়েছে। কিছু নির্দেশমূলক নীতি আছে। তো তার আগেই বলি, এইগুলো কখনোই আমি কোর্টে নিয়ে চলে যাব না। নট এনফোর্সেবল মানে হচ্ছে যা লেখা রয়েছে ধরো হচ্ছে না, আমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারবো না। কিন্তু মৌলিক অধিকার, ধরো আমাকে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, যে আমি ছেলে, আমাকে ডিসক্রিমিনেশন কিছু একটা ভাবো করা হচ্ছে, ঠিক আছে, বা চাইল্ড লেবার করা হচ্ছে। এই চাইল্ড লেবার কত নাম্বার দাঁড়ায়? 24। ভেরি গুড। বাকিরা? চাইল্ড লেবার করানো যায় না 6 থেকে 14 বছর বাচ্চাদের, এটা অধিক, মানে ফ্যাক্টরি হোক বা কোনো চাইল্ড লেবার হয় না। ভারী কাজ। ধরো 24 নাম্বার ধারাতে বলা হয়েছে, কিন্তু তবু করা হচ্ছে। মানে ধরো কেউ যদি চায় সেটা নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে বা হাইকোর্টে যেতে পারে। এবার সুপ্রিম কোর্ট আন্ডার দ্য আর্টিকেল 32 মাথায় রাখবে। আচ্ছা, এইখানে যে 24 নাম্বার ধারাটা বললাম, আর একটা ধারা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য 23, চাইল্ড ট্রাফিকিং। চাইল্ড ট্রাফিকিং। ইয়েস, এই দুটোর ধারা খুব আছে। যাই হোক, বুঝলাম। এবারে কর্তব্যতে এসো। কর্তব্য মানে কি? শুধু অধিকারের মজা নিলে তো হবে না, কিছু ডিউটি আছে যেগুলো আমাকে পালন করতে হবে। এই যে এ মানে কি বলতো, যেরকম হচ্ছে 4A, এ মানে অ্যামেন্ডমেন্ট, মানে এটা পরে চেঞ্জ করে এসছে। এবার 4A তে আছে, রাশিয়া থেকে মেন কনসেপ্ট নিয়েছি এবং রেকমেন্ডেশন করেছিলেন সরণ সিং কমিটি। ঢুকলোটা কবে? 42nd, দ্যাট ইজ দ্য মিনি কনস্টিটিউশন। ঠিক আছে, 11টি, প্রথমে ছিল 10টি, এবং 11 নাম্বার যেটা আমাদের ঢুকলো, দ্যাট ইজ 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আর স্যার 86 অ্যামেন্ডমেন্ট, ওটা তো সাল 2002 হবে। ইয়েস, ভেরি গুড। আচ্ছা, তোমরা সবাই গ্রুপ সি গ্রুপ ডি দিয়েছো? হ্যাঁ স্যার, দিয়েছি।
এরকম হয়েছে, কারণ গ্রুপ সিতে আমার স্কোর 52, ডিতে 39। বাহ বাহ, তাহলে তুমি তোমার এই যে যে শুনছো, দেখো ইন্টারভিউ বোর্ডে এগুলো বেসিক প্রশ্ন। এই যে ভোট চলছে, মানে আমি বলছি এই যে ভোটের ইয়ে গেল তো, তোমাকে জিজ্ঞেস করে দিতেই পারে যে কত নাম্বার ধারাতে রয়েছে, তাই না? দেখো আমি কথার কথা বলছি, এরকম বেসিক বেসিক জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সবাই মাথায় রাখো, কারণ স্যার, গ্রুপ সি গ্রুপ, হ্যাঁ বলো। নর্দার্ন জোনে কত কাট অফ যেতে পারে গ্রুপ সিডি? দেখো দেখো দেখো, তোমার তোমার যদি ওই নাম্বারটা তুমি বললে, তুমি কিন্তু সেফ সাইডেই আছো, ঠিক আছে? এবারে যখন পরীক্ষাটা হয় একটা জিনিস মাথায় রাখবে, অন্তত স্কুল সার্ভিসের পরীক্ষার অ্যাড বেরোলো, তার মোটামুটি পরীক্ষা হলো প্রায় 7-8 মাস পরে মনে হয় পরীক্ষাটা হয়েছিল, এবং রেজাল্ট বেরোচ্ছে 2 মাসের বা 3 মাসের মধ্যে রেজাল্ট। তাহলে আমি যদি গোটা পিরিয়ডটাকে নেই, তাহলে মোটামুটি ধরো 10 মাস তো হয়েই গেল। 10 মাসে স্কুলের কিন্তু যেই ভ্যাকান্সি দিয়ে বেরোয় সে ভ্যাকান্সি থাকে না, আরো বেড়ে যায়। মানে আমি তোমাদের এটাই বলার চেষ্টা করছি, মোটামুটি ভ্যাকেন্সি আরো বেড়ে গেছে, বাড়বে, ঠিক আছে? তো যারা একটু সেফ সাইডে রয়েছো, মোটামুটি আমার মনে হয় তোমরা এখানে যারাই রয়েছো সেফেই আছো, ভালোই দিয়েছো পরীক্ষা, ঠিক আছে? প্রিপারেশন টুকটাক টুকটাক নাও। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, যে আমাদের সংবিধান আমাদের ভোট দেওয়ার অধিকার দিয়েছে, জাস্ট বেসিক জিনিসটুকু মাথায় রাখবে যে আমরা ভোট দিই, সেটা হচ্ছে আর্টিকেল 326। একটা জিনিস এখানে মাথায় রাখবে, 360। সরি, আগে ভোট দিতাম 21 বছর বয়সে, ঠিক আছে? এবং এখন সবাই 18 বছর বয়স হলে ভোট দিই, এটা জানো। ধারাটা এই অ্যামেন্ডমেন্টটা মাথায় রাখবে, যে কোন অ্যামেন্ডমেন্ট এটাকে চেঞ্জ করা হয়েছিল, 61তম অ্যামেন্ডমেন্ট 1989-এ। নেক্সট, আমাদের গভর্নমেন্ট হচ্ছে 3 ধরনের গভর্নমেন্ট, 3 টায়ার গভর্নমেন্ট। এবার 3 টায়ার গভর্নমেন্ট মানেটা কি? জাস্ট একটা জিনিস তুমি ভাবো, যে কেন্দ্র, তাই না? এবং প্রত্যেকটা রাজ্যে, রাজ্য সরকার তো প্রত্যেকটা রাজ্যেই থাকবে, আর কি, এবং রাজ্যের ভিতরে ধরো লোকাল সেলফ গভর্নমেন্ট থাকবে। আচ্ছা, লোকাল সেলফ গভর্নমেন্টের জনককে? লর্ড রিপন, না? লর্ড রিপন। আচ্ছা, এবারে দেখো, এবার লোকাল সেলফ গভর্নমেন্টের মধ্যে পঞ্চায়েত, যেটি এলো 73rd অ্যামেন্ডমেন্ট 1992-তে, এটাই হচ্ছে আমাদের 11 নাম্বার তপশিল, মানে হচ্ছে শিডিউল, ক্লিয়ার? এবং মিউনিসিপ্যালিটি 74th অ্যামেন্ডমেন্ট 1992, এটি হচ্ছে 12, ক্লিয়ার? এমার্জেন্সি ব্যবস্থা আমাদের সংবিধানে আছে, এমার্জেন্সি, এবং এমার্জেন্সি সময় কে চালনা করবে? রাষ্ট্রপতি। জরুরি ব্যবস্থা কনসেপ্টটা নিয়েছিলাম, জরুরি ব্যবস্থার কনসেপ্ট নিলাম, বলো, এইমাত্র বললাম তো, জার্মানি থেকে। জার্মানি থেকে নিয়েছি। কি কি ধারা? এক হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 352, ঠিক আছে? এবং এটা খুব কমন জিনিস, যখন অনেকবার হয়েছে, ঠিক আছে, রাজ্যে হতেই পারে। স্টেট বা প্রেসিডেন্টাল রুল 356, আর্থিক বা ফিনান্সিয়াল জরুরি ব্যবস্থা 360, একবারও হয়নি। কিন্তু একটা পরীক্ষায় প্রশ্ন আসে, বা তোমাকে জিজ্ঞেস করতে পারে, স্যার, একটা কোশ্চেন বলতে, এই 3 টায়ার যেটা দেখালেন, হুম, ওটা তো আমি একটু অন্যরকমই জানতাম, মানে ওই জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি আর গ্রাম পঞ্চায়েত। ওটা এর ভিতরে যখন ঢুকবে, আচ্ছা আচ্ছা। এর ভিতরে যখন আমি লোকাল সেলফের ভিতরে ঢুকবো, তো ওইখানেও তো 3টে ধাপ আছে। ও আচ্ছা, এটা লোকাল সেলফের 3টে ধাপ। হ্যাঁ, এটা এটা হচ্ছে বেসিক্যালি আমাদের 3 ধরনের গভর্নমেন্ট, তাই না? তোমাকে বোঝানোর জন্য। এবারে যখন তুমি পঞ্চায়েতের ভিতরে যাবে, ওর ভিতরেও তো 3টে ধাপ আছে, তাই না? তুমি যেটা বলতে চাইলে। হ্যাঁ, Okay, মানে যাই হোক। ওটা আমার একটু কনফিউশন লাগলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে, চলো। এর কোথায় ছিলাম আমি? আমি জরুরি ব্যবস্থাতে ছিলাম। আচ্ছা, কোথায় বলছিলাম, কি বলছিলাম? হ্যাঁ, বলো, আর্থিক জরুরি ব্যবস্থা ডিক্লেয়ার হয়নি, কিন্তু আমাদের রাজ্যে, এই সরি, আমাদের দেশে কোন সাল এমন একটা এসছিল, সেই সময় আমরা ডিক্লেয়ার করেই ফেলবো এরকম অবস্থা, বলো কিছু, যেটা মাইন্ডে আসো, একটা সাল বলো। কিছু মনে আসছে না? আচ্ছা, মনে পড়ছে 1992,
কি হয়েছিল এখানে? এলপিজি রিফর্ম হয়েছিল, তাই না? তখন পুরো ভারতবর্ষের যে অর্থনীতি সেটা ভাঙো ভাঙো অবস্থা, ঠিক আছে? মনমোহন সিং জি ছিলেন, যাই হোক। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। স্যার 1991 এ না? 1991 থেকে 1992 রিফর্মটা, এলপিজি রিফর্ম 1992 মোস্ট প্রবাবলি, ঠিক আছে? এই সময়টাতে একটা আহ, রব রব উঠে গেছিল যে আমাদের ডিক্লেয়ার করতেই হবে। যাই হোক, আচ্ছা এবারে বলো জাতীয় বা ন্যাশনাল এমার্জেন্সি কবার ডিক্লেয়ার হয়েছে? দেখো এটা না পুরো তিনবার। একবার। ঠিক, 3বার। তাহলে প্রথমবার কবে? 1962। এগুলো তোমরা বাকিরা, তুমি বললে 62, বাকি একমত? একদমই ঠিক, দ্যাট ইজ চায়না, তাই না? নেক্সট, এরপরে হলো কবে? 1971 এ। এরপরে কবে? ভেরি ইম্পর্টেন্ট, পরেরটা 75 এ। 75। হ্যাঁ হ্যাঁ, 75 এ। 1975 এ কি হয়েছিল ঘটনা নিশ্চয়ই জানো। গভর্নমেন্টে কে ছিল? ইন্দিরা কংগ্রেস। গান্ধী। ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট ছিল তখন। ঠিক। কথা হলো এই এই অবধি সবাই সবাই মোটামুটি যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ বা নাও সবাই জানে, বাকিরাও জানবে যদি একটু ভিতরে থাকো। কথা হচ্ছে এই ন্যাশনাল এমার্জেন্সি কিনা আগে চ্যালেঞ্জ করা যেত। চ্যালেঞ্জ এমনি ডেকে দিলে তো হলো না। ধরো আমি আমি হচ্ছি সেই সময় চিফ মিনিস্টার, আমার মন চাইলো আমি ডেকে দিলাম, ঠিক আছে, আমি ডাকতেই পারি, ডাকলাম এবং রাষ্ট্রপতি হয়ে গেলেন সেই সময় হেড, মানে রাষ্ট্রপতি ডাকবেন, মুখ দিয়ে বলবে রাষ্ট্রপতি, কিন্তু যাই হোক। এবারে কথাটা হলো যে চ্যালেঞ্জ কে করেছিল 1975-এ, এটা হচ্ছে মেনের প্রশ্ন। আমার প্রশ্নটা ক্লিয়ার, বুঝতে পেরেছো? সেই সময় যে ইন্দিরা গান্ধী ডেকেছিলেন এবং এই ন্যাশনাল এমার্জেন্সিটাকে চ্যালেঞ্জ করা হয় যে এটা ঠিক নয়, আর্মড রিভিলিয়নে দেখানো হয়েছিল সেই সময়। এবং এটা তোমাদেরকে আমি অ্যান্সার দিলাম না, এটা মাথায় এই কিরাটাকে ঢুকিয়ে দিলাম। এটাকে তোমরা সার্চ করো, দেখো, পড়ো। স্যার Question clear, জয়প্রকাশ বুঝতে পেরেছো? নারায়ণ। হ্যাঁ আমি বলবো, বাকিরা একদমই ঠিক বলেছে, জয়প্রকাশ নারায়ণ, জেপি গভর্নমেন্ট। জয়প্রকাশ নারায়ণ তখন চ্যালেঞ্জ করেছিলেন এবং পরে 1978-এ কি হয়, গভর্নমেন্ট ভেঙে গেল, তাই না? গভর্নমেন্ট ভেঙে গেল, ইন্দিরা গান্ধী গভর্নমেন্টটা ভেঙে গেল, চ্যালেঞ্জ করা হয়েছিল এবং তারপরেই এই কথাটাকেই, ওই আর্মড রিভিলিয়ন কথাটাকেই সরিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, জয়প্রকাশ নারায়ণ। ঠিক আছে, আপাতত যেটুকুনি বললাম বুঝতে পারলে। পরের দিন প্রিয়াম্বেল নিয়ে, প্রিয়াম্বেল একটা চ্যাপ্টার, কারণ এখানে প্রচুর জিনিস আছে। যেটুকুনি আজকে বললাম বুঝতে পেরেছো? দুই একটা প্রশ্ন করবে, করো, দু একটা প্রশ্ন করে নাও। কি বলছে এখানে? 8057 এসেনশন। এসেন্সেন্স, আচ্ছা ভেরি গুড, চটপট করো, চটপট, সময় দেওয়া যাবে না। বলো, তারপরে বলো, এটা লাগবে না। ডাইলিউট অ্যাসিটিক অ্যাসিড। ডাইলিউট অ্যাসিটিক অ্যাসিড, ভেরি গুড। তারপরে বলো, ইন্ডিকা। মেগাস্থিনিস। মেগাস, আচ্ছা কে পাঠিয়েছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এটা। চন্দ্রগুপ্ত মৌর্যের আমল। সেলিউকাস পাঠিয়েছিল। সেলুকাস, ভেরি গুড। নিকাটর সেলুকাস। সেলুকাস নিকটার পাঠিয়েছিল, ভেরি গুড। আচ্ছা সেলুকাস নিকটারের মেয়ের নামটা বলে দাও। কারণ আসবে। হেলেনা। 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 হেলেনা ইম্পর্টেন্ট হচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্য বিবাহ করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি কি ছিল? স্যান্ড্রোকোটাস। স্যান্ডোকোটাস, গ্রিকরা দিয়েছিল। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য কি ধর্ম নিয়েছিল? বৌদ্ধ। জৈন। জৈন জৈন জৈন, জৈন, ঠিক আছে, জৈন। জয়েন। এবং রাজত্ব ছেড়ে কোথায় চলে গিয়েছিল? শ্রাবণ, যেটা হচ্ছে, হ্যাঁ ঠিক, ভেরি গুড। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যর পরে সিংহাসনে কে এলেন? বিন্দুসার। বিন্দুসার। বিন্দুসার কি ধর্ম নিয়েছিল? আজীবিকা, আজীবিকা ধর্ম। বিন্দুসারের পরে কে এলেন? রাজা অশোক। অশোক কি ধর্ম নিল? বুদ্ধিজম। বুদ্ধ। এবং বুদ্ধিজমে কনভার্ট কে করেছিলেন?
এটা সে জানি না। উপাগুপ্তা। হ্যাঁ হ্যাঁ উপভোক্তা। দেখো এই যে এরকম ভাবে তোমাকে এতটাই ফাস্ট, কিন্তু যেগুলো কম্পিটিটিভ এক্সামে আসে, এবং তুমি কি করে বুঝবে কোনটা আসবে? তোমরা 1 বছর বা 6 মাস যখনই পড়ে নেবে, এর বাইরে কি আসে না? এর বাইরে প্রচুর জিনিস আছে, কিন্তু দিস আর দ্য মোস্ট কমন থিং, এইগুলোই দেখবে আসবে। আচ্ছা এখানে বলো চটপট, দিল্লি সুলতানেটের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক, খুব ভালো কথা, বুঝলাম। স্লেভ বংশ প্রতিষ্ঠা করলেন। স্লেভ বংশের হ্যাঁ হ্যাঁ কুতুবউদ্দিন আইবক। হ্যাঁ, কে? স্লেভ বংশের অপর নাম কি? মামলুক। মামলুক জাতি। মামলুক হচ্ছে ওই যে বাবা জাতি, তার জন্য মামলুক বংশ বলা হয়। ঠিক আছে, আমার অসুবিধা নেই। কুতুবউদ্দিন আইবক কবে মারা গেলেন? ইম্পর্টেন্ট, 1210। 1900 বলছি, 1210। এবং কি করতে গিয়ে মারা গিয়েছিলেন? হর্স চৌগান। ফ্লো, চৌগান বা ফ্লো। চৌগান খেলতে গিয়ে মারা গেলেন। আচ্ছা, কুতুবউদ্দিন আইবক এই যে কুতুব মিনার স্টার্ট করেছিলেন তাই না? হ্যাঁ, আচ্ছা, কার শেষ জন্য? করেছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ। কার জন্য স্টার্ট করেছিলেন? এটা তো মানে কার জন্য, মানে প্রেরণা পেয়েছিলেন, ইন্সপিরেশন? ওই খাজা চিস্তি কি একটা। খাজা মইনুদ্দিন চিশতি। না না, খাজা কুতুবউদ্দিন, হ্যাঁ হ্যাঁ মইনুদ্দিন চিশতি, ঠিক। তোমাদের অ্যান্সারে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। যাই হোক, আসে, মাথায় রাখবে। নেক্সট, পরে চলে এসো, এটা বাদ দাও। করো, এটা করো। আজকে এটা লাস্ট প্রশ্ন। কি বলেছে? হু ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান? WC ব্যানার্জি। আচ্ছা, এবারে বাকি অপশন কি আমরা ছেড়ে দেবো? আমরা ছাড়বো না। গোপাল কৃষ্ণ গোখলেজি কবে ছিলেন? 1909। বাকি সৌরভ, তো তুমি হয়ে গেছে, বাকি বলো। এ ভেরি ইম্পর্টেন্ট, গোখলে ইম্পর্টেন্ট। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করলেন, এবং মহাত্মা গান্ধীজির কি বলবো, মহাত্মা গান্ধীজিকে ভারতবর্ষে নিয়ে আসার পিছনে ওনার একটা ভূমিকা ছিল, মাথায় রাখবে। আচ্ছা, গোখলে ছিলেন হচ্ছে 1905। 1905। হ্যাঁ, বঙ্গভঙ্গের সময়, ইটসেলফ ইম্পর্টেন্ট। আচ্ছা, কংগ্রেসের প্রথম সেক্রেটারি কে ছিলেন? যা বাবা, সেক্রেটারি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে সৌরভ, ভালো বললে। বাকিরা? এটা এটা কি কেউ জানো না? একদম কমন প্রশ্ন, আমি শুধু ঘুরিয়ে কথা বললাম। কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়েছিল, হ্যাঁ, কংগ্রেসের একটা পোস্ট তো প্রেসিডেন্ট হতো, এবং প্রেসিডেন্ট, আমাদের প্রথম প্রেসিডেন্ট আমাদের WC ব্যানার্জি, এবং আর একটা পোস্ট হতো হচ্ছে সেক্রেটারি। প্রথম সেক্রেটারি তাহলে ছিলেন কে? অ্যালেন অক্টোবর হিউম। হিউম ফাউন্ডার। হিউমের জীবনী কে রচনা করেছিলেন? ওয়েডার বার্ন স্যার। ইয়েস, ঠিক আছে, চলো 1 ঘন্টা হলো। তাহলে সংবিধানের তোমাদের যেই টুকুনি আমি পড়ালাম, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং গণপরিষদ মানে মেকিংটা, এবং কিছু ফিচার্স, কিছু বৈশিষ্ট্য, এবং 2-1টা সোর্স, সব সোর্স নিয়ে বসে পড়বে না, কনফিউজড হয়ে যাবে। জাস্ট বেসিক কিছু জিনিস মাথায় রাখবে, এগুলোকে ভালো করে পড়ো। আর একটা ক্লাস তোমাদের সঙ্গে, কালকে আছে, কি আছে জানো? কালকে সোমবার না, মানডেতে মনে হয় হিস্ট্রি আছে। হ্যাঁ, হিস্ট্রি জমিয়ে ক্লাস হবে। হিস্ট্রি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন করেছি, কালকে ভেদিক সিভিলাইজেশন করব। ঠিক আছে, 7টার সময়। বলো। বলছি এই ক্লাসের রেকর্ডিং বা PDF পাওয়া যাবে? স্যার, হ্যাঁ, এটা কি আপার প্রাইমারি রিলেটেড ক্লাস হচ্ছে? এটা সব ক্লাস হচ্ছে, আপার প্রাইমারি, সোশ্যাল স্টাডিজ বলো, ঠিক আছে। যেটা ম্যাক্সিমাম হচ্ছে, আমি 3টে সাবজেক্ট তোমার এখানে হচ্ছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, চ্যাপ্টার ওয়াইজ ধরো। হ্যাঁ, আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিজ পার্টটা। হ্যাঁ, আপার প্রাইমারি কি মানে পুজোর আগে হওয়ার কিছু খবর আছে? দেখো, সে সরকার চেঞ্জ হোক বা না হোক, কিন্তু প্রচুর এক্সামিনেশন আসবে। পুজোর আগে আপারের নোটিফিকেশন আশা রাখতে পারো। ঠিক আছে, প্রচুর, যেরকম হচ্ছে ক্লার্কশিপ,
মিসলেনিয়াস, আইডিও, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ঠিক আছে, এই কটা তো একদম মানে আসবেই। ডাব্লিউবিসিএস কি তোমরা ফিল আপ করেছো কেউ? হ্যাঁ স্যার করেছি। আচ্ছা, হ্যাঁ। তাহলে তোমার এখান থেকে রিভিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, হুম, লাল হ্যাঁ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি তোমার এখান থেকে আরামসে হয়ে যাচ্ছে। বেসিক জিনিস পড়ো, বারবার বলছি, কম্পিটিটিভ এক্সামের মেন জিনিস হচ্ছে রিভিশন করা। তুমি কতটা পড়লে, কি পড়লে, বারবার একই জিনিসকে রিভিশন করো। ঠিক আছে, যাই হোক, কালকে ভেদিক সিভিলাইজেশন আছে, বৈদিক সভ্যতা, সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। আর স্যার তোমাদের বলো। বলছিলাম যে আপনি ধরুন আইভিসি যেটা পড়িয়েছেন হুম। ওর উপর যদি ধরেন একদিন পর যদি একটা করে মক টেস্ট হতো তাহলে বেশি মুখে হয়তো। বলতে দেখো, আমি আমি আমার পড়ানোর প্যাটার্নটা আমি বলে দিচ্ছি, আমি তো এটা সবার কাজে লাগবে। আমি আইবিসিটা পড়ালাম তো, সেই দিনই ধরো আমি কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে অন দ্য স্পট আলোচনা করি। হ্যাঁ এবং দেখেছি আমি। কালকে ভেদিক সিভিলাইজেশন করাবো তো, তার আগে 10 মিনিট আইবিসি কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। এটা এটা আমার পড়ানোর স্টাইল। তাতে কি হয়, তোমার পুরোনো চ্যাপ্টারটা হয়ে গেল, তারপরে তুমি আচ্ছা। নতুন চ্যাপ্টারে ঢুকলে, ঠিক আছে, অসুবিধা নেই। কালকে ধরো আমি মোটামুটি 10 থেকে 10টা প্রশ্ন আগে তারপরে বেদিকে ঢুকবো, তাহলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট 10টা, তারপরে তো আলোচনা পাল্টে। ওকে, ওকে স্যার। ঠিক আছে। আর এর স্টাডি মেটেরিয়াল গুলো তো পেয়ে যাচ্ছ, যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো তো নিশ্চয়ই পেয়ে যাচ্ছ। হ্যাঁ পেয়ে যাচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল। ঠিক আছে, চলো তাহলে আজকের মতন ভালো করে পড়ো। গুড নাইট। পরের দিন কি পড়াবেন? কালকে হচ্ছে বৈদিক সভ্যতা। হ্যাঁ, কালকে সোমবার তো, তাই তো? হ্যাঁ, কালকে ইতিহাস, টাইম বৈদিক কত, সভ্যতা। কটার সময়? 7টা। ও, ঠিক আছে। 7টা। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। গুড নাইট স্যার। গুড নাইট।